বাংলাদেশে অনুরোধে পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি ভারতের আদানি পাওয়ার। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ড, বললেন অ্যাটর্নি জেনারেল। স্থানীয় নয়, জাতীয় নির্বাচনই আগে হতে হবে, বললেন রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে। চলে গেলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। বাংলাদেশে অনুরোধে পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি হয়েছে ভারতের আদানি পাওয়ার। 3 মাস পর বাংলাদেশকে পুরো 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে রাজি হল ভারতের এই বিদ্যুৎ কোম্পানি। এর আগে বিদ্যুতের দামে ছাড় ও কর সুবিধা চেয়েছিল বাংলাদেশ, তবে তা দিতে রাজি হয়নি আদানি। বিদ্যুতের মূল্য পরিশোধে বিলম্বের কারণে গত বছরের 31 আগস্ট গৌতম আদানি কোম্পানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে অর্ধেকে নামিয়ে আনে। গত মঙ্গলবার আদানি পাওয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে বাংলাদেশ। বকেয়া পরিশোধে কোনো ছাড় দিতে অস্বীকার করেছে আদানি পাওয়ার। বাংলাদেশের কাছে তাদের পাওনা প্রায় $90 কোটি। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়। তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদের নিষ্ক্রিয়তা ছাড়া বিডিআর হত্যাকাণ্ড সম্ভব ছিল না, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই ঘটনার মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনা হবে। শিউলি শবনমের রিপোর্ট। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে শিরোনামে এফডিসিতে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এই হত্যাকাণ্ডে প্রতিবেশী রাষ্ট্রের কোনো ইন্ধন ছিল কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। আমরা 25 ফেব্রুয়ারি রাতে দুবাইগামী একটা বিশেষ ফ্লাইটে আমরা বেশ কয়েকজনকে বাংলাদেশ থেকে চলে যেতে দেখেছি। অনুষ্ঠানে যোগ দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে নৈরাজ্যকারী সরকারকে দীর্ঘস্থায়ী ক্ষমতায় রাখতে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারতের সমালোচনা করেন অ্যাটর্নি জেনারেল। একটি রাষ্ট্র কতটা নির্লজ্জ হতে পারলে বাংলাদেশে খুন গুমের সাথে জড়িত যে কাউকে এভাবে নির্লজ্জ বেহায়ার মতো আন্তর্জাতিক পরিমণ্ডলে সমর্থন জুগিয়ে যেতে পারে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কমিশন প্রয়োজনে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করলে আইনের ব্যত্যয় ঘটবে না বলে জানান তিনি। যে কোনো ব্যক্তিকে যে কোনোভাবে ওনারা সামন করতে পারেন এবং তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে পারেন, এখানে আইনের কোনো ব্যত্যয় নাই। সঠিক তদন্তের মাধ্যমে মাস্টারমাইন্ডদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। মইনুল আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া এ হত্যাকাণ্ড সম্ভব ছিল না। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। স্থানীয় নয়, জাতীয় নির্বাচনই আগে হতে হবে, মন্তব্য করেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নির্বাচনের চাইতে সংস্কারে বেশি গুরুত্ব দিলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে। রাজধানী আগারগাঁওয়ে এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, 17 বছরের নির্বাচনের ভয়ঙ্কর পরিণতি দেশের মানুষ দেখেছে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের মতো মূল কাজ বাদ দিয়ে যদি অন্যান্য কাজে গুরুত্ব দেয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করে তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় যে কোনো সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা। নির্বাচন অনুষ্ঠানে যেসব প্রতিষ্ঠান কাজ করছে তাদের শক্তিশালী করারও আহ্বান জানান রিজভী। জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে, সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই, তো তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন
পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি, সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে এই সরকারকে। সংস্কার বাস্তবায়নে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আজ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিকেল ৩টা থেকে ৫:৩০ পর্যন্ত রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হবে। অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনূস উপস্থিত থাকবেন। আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে এই সংলাপ হতে যাচ্ছে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সামনে আছেন সহকর্মী নাহিদ সিরাজী নিম্মি। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিম্মি, আপনি শুনতে পাচ্ছেন? নিম্মি, রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু ৩টায়। এই মুহূর্তে আপনার কাছে কি কি তথ্য আছে? রিতা, আমি এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আছি। যেমনটি আপনি বললেন যে সংস্কার বাস্তবায়নেই মূলত আসলে এই যে বৈঠকগুলো রাজনৈতিক দলগুলোর সাথে, সেই বৈঠকটি হবে। মূলত সংস্কার বাস্তবায়নে ঐক্যমত্য যে প্রতিষ্ঠার যে বিষয়টি, সেই লক্ষ্যে রাজনৈতিক দলগুলো আজকে একে একে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করবেন এবং ফরেন সার্ভিসে বৈঠকটি অনুষ্ঠিত হবে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত। এবং এখানে একে একে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি বলতে চাই, তাহলে প্রথমেই কিন্তু বৈঠক অনুষ্ঠিত হবে, মানে যতটুকু আমরা জানতে পেরেছি, বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির সাথে। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এখানে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেবে। এবং এরপরে এখানে জামায়াতের বিষয় যেটি শুনেছি যে তাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে জামায়াতের ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল কিন্তু এই বৈঠকে অংশ নেবে। আরেকটু বিস্তারিত করে যদি বলতে চাই যে এই যে সংস্কার বাস্তবায়ন, এটি কিন্তু আমরা শুরু থেকেই, সেই ৫ আগস্টের পর থেকেই কিন্তু আমরা এই সংস্কার নিয়ে যথেষ্ট সুপারিশ মালা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা এর মধ্য থেকে শুনেছি। ইতোমধ্যে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো যেগুলো রয়েছে, ছোট বড় সকল রাজনৈতিক দলই কিন্তু ইতোমধ্যে তাদের যে সুপারিশ মালা রয়েছে সেগুলো ইতোমধ্যে সরকারের কাছে পৌঁছেছে। এবং আজকে এই যে বৈঠকটি হবে, সেখানে কিন্তু আমরা জানতে পেরেছি যে এখানে প্রধান উপদেষ্টাও তার বৈঠকে কথা বলবেন, কথা বলার সুযোগ রয়েছে। এবং এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে আসলে কি আলোচনা বা তারা কি বিষয়ে মূল আলোচনা করবেন, সেটি দ্রুত নির্বাচনের বিষয়ে করবেন কিনা বা অন্য কোনো বিষয়ে তারা আনবেন কিনা সামনে, সেই বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কিছু জানতে পারিনি, যেহেতু বৈঠকটি বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে শুরু হবে। এবং এখন পর্যন্ত আমরা কিন্তু দেখেছি, আপনি পিছনে দেখছেন যে এখনো এখানে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, সেটিও কিন্তু অনেক জোরদার করা হয়েছে। এবং এখনো রাজনৈতিক দলগুলোর কথা যদি বলি, আমি আসার এক মুহূর্ত পর্যন্ত কিন্তু আমি দেখিনি যে এখানে এখনো কেউ উপস্থিত হয়েছেন। যেহেতু সময় হয়ে এসছে, আমি মনে করছি তারা খুব দ্রুতই চলে আসবেন এবং একে একে এই বৈঠকে অংশ নেবেন। তো রিতা, এখন পর্যন্ত যেহেতু কারোর সাথে কথা হয়নি, তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে। নিম্মি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নাহিদ সিরাজী নিম্মি। চলে গেলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ শিল্পী। গত সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়। শনিবার সকালে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রতুল মুখোপাধ্যায়, যিনি ২ বাংলার শ্রোতাদের পরম মমতায় শুনিয়েছেন আমি বাংলায় গান গাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ১৯৪২ সালে ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্ম প্রতুলের। বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। মা বাণী মুখোপাধ্যায় প্রতুলকে নিয়ে দেশভাগের পরে পশ্চিমবঙ্গে চলে যান। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পঞ্চগড়ে অপরিকল্পিত নদী ও খাল খননে শত কোটি টাকা জলে, ফেরেনি নাব্য, মিলছে নুড়ি পাথর। আমন্ত্রণ ২১ সংবাদে। টঙ্গী তুরাগ তীরে সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ। ধর্মপ্রাণ মুসল্লিরা নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ধর্মীয় বয়ান শুনছেন। আগামীকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লি মাওলানা ইলিয়াস বিন সাদ। বাংলায় তর্জমা করেন মাওলানা ওসামা ইসলাম।
বিশ্ব ইজতেমার ময়দানে মূল মঞ্চ থেকে বিভিন্ন ভাষায় ইসলামী বিধিবিধানের উপর দিক নির্দেশনামূলক বয়ান দিচ্ছেন জ্যেষ্ঠ মুরব্বীরা। এদিকে আখিরি মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 8টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। আখিরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পঞ্চগড়ে নদী ও খাল খননে প্রায় 100 কোটি টাকাই গেছে জলে। পানি ধারণ ক্ষমতা, বন্যার ঝুঁকি হ্রাস, জলাবদ্ধতা দূরীকরণ, মৎস্য ও কৃষি উৎপাদন বাড়াতে 7টি নদী ও খাল খনন করা হলেও সেগুলোতে নেই নাব্যতা, মিলছে মাছ ও নুড়ি পাথর। পঞ্চগড় প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে চলা 33টি নদীর মধ্যে অধিকাংশই মৌসুমী নদী। একমাত্র বর্ষাতেই এগুলো প্রাণ পায়। এদের মধ্যে করতোয়া, মহানন্দা, পালমা, ডাহুক, চাওয়াই ও তিস্তা সহ কয়েকটি নদী সারা বছরই খরস্রোতা থাকে। একসময় তলদেশে পলি ও বালি পড়ে এগুলো মরা নদীতে পরিণত হয়। পরবর্তীতে 2017-18 ও 2022-23 অর্থ বছরে 13টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে 96 কোটি 80 লাখ টাকা ব্যয়ে 7টি নদী ও খাল খনন করে পানি উন্নয়ন বোর্ড। তবে খনন করা বালু নদী পাড়েই ফেলায় আবারও ভরে গেছে এসব নদী। নদী খনন হয় উপকার, কিন্তু সাধারণ শ্রমিকদের হয়নি। এই সকল প্রজেক্ট আমাদের জনগণ এবং দেশের জন্য ক্ষতিকর। এতে নদী নির্ভর মানুষগুলো পড়েছেন বিপাকে। নদীর গতিপথ পরিবর্তনে জীববৈচিত্র্য ধ্বংসের শঙ্কা পরিবেশবিদদের। পাথর বালু সহকারে করে ডেলে যাতে তুলে এখন আর নদীতে পাথর পাওয়া যায় না। আগে নদীতে মাছ পাওয়া যাইতো, মাছ বিক্রি করে সংসার চলতো। এতে জীববৈচিত্র্যের ব্যাপক পরিবর্তন হবে এবং উক্ত অঞ্চলে মরুময় অঞ্চলের মতো অবস্থা সৃষ্টি হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের দাবি, খননের পর বেড়েছে নদীর নাব্যতা। নদীগুলো খননের মাধ্যমে পঞ্চগড় জেলায় কোনো বন্যা পরিলক্ষিত হয় নাই, পানি দ্রুত নিষ্কাশন হয়ে গেছে। ওই প্রকল্পের মাধ্যমে খনন করা হয় প্রায় 179 কিলোমিটার নদী। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করব ফাল্গুনের প্রকৃতিতে রঙের মেলার খবর দিয়ে। ঋতুরাজ বসন্তে অনুপম সাজে সেজেছে সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগান। রক্তিম ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন প্রকৃতি প্রেমীরা। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল সালামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফাল্গুনে আগুন লেগেছে সুনামগঞ্জের শিমুল বাগানে। সবুজ ডালের আবৃত ভেদ করে ফুটে উঠেছে শত শত শিমুল ফুল। রক্তরাঙা ফুলের রাজত্বে এ যেন স্বর্গরাজ্য। ফুল মাটিতে ঝরে লাল গালিচা হয়ে পর্যটকদের স্বাগত জানায় অপার সৌন্দর্যের রাজত্বে। একদিকে মেঘালয় পাহাড়, মাঝখানে জাদুকাটা নদী, আর এপারে 3000 সারি সারি শিমুল গাছে সাজানো স্বপ্নপুরী। 2 যুগ আগে তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের মানিগাঁও গ্রামের বৃক্ষপ্রেমী জয়নাল আবেদিন প্রায় 100 বিঘা জমিতে গড়ে তোলেন শিমুল বাগান। প্রতিটি গাছে রক্তরাঙা শিমুল। রক্তিম এ ফুলের আগুন যেন ছড়িয়ে পড়ছে সর্বত্র। তাই তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিমুল বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। শিমুল বাগানের সবচেয়ে বড় কথা হলো এর ফুল। লাল লাল ফুল ধরে আছে, মনে হচ্ছে যে আগুন ঝরছে। After walking about, we're extremely pleased with it. Where it's set up, where it's looked, and the cleanness is beautiful. তো মনে হচ্ছিলাম ফুল ফুটছে না, এখন দেখা যায় অনেক ফুল ফুটছে, অনেক সুন্দর লাগে। আরো পর্যটক আসতো যদি আপনার আরো রাস্তাঘাট ব্যবস্থা হতে। এদিকে শিমুল বাগানে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে প্রশাসন। তো ওনাদের পত্র দিয়ে জানিয়েছি যেন পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। রক্তছড়া শিমুলের রাজ্যে এসে মুগ্ধ প্রকৃতি প্রেমীরা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশে অনুরোধে পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি ভারতের আদানি পাওয়ার। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ড, বললেন অ্যাটর্নি জেনারেল। স্থানীয় নয়, জাতীয় নির্বাচনই আগে হতে হবে, বললেন রিজভী।
সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।